সো এই যে ধরো আমাদের যে আজকের আলোচনা কর্পোরেটাইজেশনস অফ মাস মিডিয়া, আগে তো আমাদেরকে এই জিনিসটাকে বুঝতে হবে যে এই বিষয়টা আসলে কি। দেখো, সমস্ত জিনিসের যদি তুমি একটা কর্পোরেটাইজেশন যদি করে দাও, একটা বেসরকারি সংস্থার হাতে দিয়ে দাও, ও না দায় নেবে না যে আমার দেশের মানুষ কি জানলো, আমার সমাজ কি জানলো। ও বুঝবে হচ্ছে শুধু প্রফিট। বেসিক্যালি ক্যাপিটালিস্ট ইকোনমির না একটা খুব বড় জায়গা আছে, জানো তো? এই যে কিছুদিন আগে আমাদের বরুণ গ্রোভারের ওয়াইফ মধুজা জৈন যে কমেন্টটা করেছে যে গরিব বাচ্চারা মানে গরিব ফ্যামিলিরা গরিব প্যাদা করে। আর বড়লোক ফ্যামিলির ছেলেমেয়েরা বা হাসব্যান্ড ওয়াইফরা তারা বড়লোক প্যাদা করে। কথাটা শুনতে খুব খারাপ লাগলো, কথাটা খুব সত্যি কথা। তার কারণ তুমি দেখো একটা ক্যাপিটালিস্ট ইকোনমি তৈরিই হয় এই গ্লোবালাইজেশন মিডিয়া ওনারশিপ অপারেশন এর মাধ্যমে। আজকে তোমার যেটা পছন্দ সেটা কি অ্যাকুরেটলি তোমার পছন্দ? একেবারেই তো নয়। আজকে তোমার যেটা পছন্দ সেটা তোমাকে পছন্দ করানো হয়েছে। দ্যাটস নট আ প্রমিনেন্ট এরিয়া। ওকে? তো আমরা যখনই যখন আমরা জিনিসটাকে কর্পোরেটাইজেশন বাণিজ্যিকীকরণ ধরো যখন আমরা করছি, এখানে না একটা খুব বড় জায়গা হচ্ছে এই লিবারালাইজেশন এর জায়গাটা। ওকে, লিবারালাইজেশন কি করলো? এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। ওকে, এইটা একদম নতুন একটা কনসেপ্টকে আমাদের 1991 এর দিকে নিয়ে এলো। ঘটনাটা কি হলো? ভারত তো আইএমএফ এর বেল আউট প্যাকেজের জন্য এপ্লাই করেছিল। এবার আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর একটা খুব বড় জায়গা হচ্ছে, ওরা তুমি যদি ওদের থেকে ৳১০০ নাও, ওরা তোমার থেকে ৳১০০ তোমার থেকে ফেরত নেবে না। ওরা বলবে, "এই ৳১০০ সমান তোমার দেশের বাজারটা আমাকে দাও।" আইএমএফ মানুষকে লোন দেয় না। হ্যাঁ? ও লোন দেয় হচ্ছে দেশকে। এবং এটা একটা ওয়েসটার্ন চাল। এটা আমরা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন যখন পড়েছি বা পড়বো তখন আমরা জানবো। আরো গল্প আছে এতে, বেশি যাচ্ছি না। বাট দ্যা থিং অফ অ্যাপ্রোচ হচ্ছে এইটা, যে এইটাতে মানে মানে আমরা যখনই অ্যাজ আ লিবারালাইজেশন এর দিকে যাচ্ছি, আমরা বিদেশের কাছে, বিদেশি মানুষজনদের কাছে বা কোম্পানিগুলোর কাছে আমরা নিজেদের দেশের স্টকটাকে আমরা দিয়ে দিচ্ছি। তো নিজের দেশের স্টক দিয়ে দেওয়ার ফলাফলটা কি হলো? এখানে না একটা প্রমিনেন্ট ইকোনমি তৈরি হলো। একটা তোমার প্রাইভেট তোমার ডেলিবারেট অ্যাপ্রোচ আমার তৈরি হলো। যেটা আমাকে একটা লার্জ কনসেপশনালিটি দিল। এবং এন্ট্রি হলো এই কর্পোরেট ক্যাপিটাল এরিয়ার জায়গার ক্ষেত্রে। ইন্ডাস্ট্রিয়াল হাউস লাইক রিলায়েন্স, টাটা, বিড়লা এরা যখনই মার্কেটে ঢুকলো না, এরা নিউজ পেপারে ভয়ংকরভাবে এরা ইনভেস্ট করতে শুরু করলো। এরা পাবলিক লিস্টিং এবং আইপিওর মতো জিনিস এরা দিল। যাতে করে হিন্দুস্তান মিডিয়া, দৈনিক জাগরণ, টেলিভিশন 18 বা নেটওয়ার্ক 18 এদের রীতিমতো স্টক এক্সচেঞ্জে এরা নিজেদেরকে খুললো। যাতে করে শেয়ার হোল্ডাররা এদের শেয়ার কিনতে পারে। এবং রিলায়েন্সের শেয়ার কিন্তু যথেষ্ট বড় শেয়ার, হ্যাঁ? অন্তত নেটওয়ার্ক 18 এর আমি যদ্দূর যা জানি। এবং এরা আস্তে, আস্তে কি করলো? ওই তোমার ট্রান্সন্যাশনাল মিডিয়াকে এরা তোমার নিয়ে এলো। এরা ট্রান্সন্যাশনাল কনসেপ্টটা কি বলতো? আস্তে, আস্তে এরা বিদেশি মাধ্যমগুলিকে মার্কেটে তোমার নিয়ে এলো। এতে করে যেরকম 1992 তে স্টার এলো, দেন বিবিসি, দেন সিবিসিএস, দেন আমাদের সিএনএন। এরা ইন্ডিয়া ভায়া স্যাটেলাইট জয়েন্ট ভেঞ্চার এরা তোমার চালাতে শুরু করলো। লাইক বিবিসি হিন্দি। বিবিসি হিন্দি, বিবিসি বাংলা যত যাবতীয় যা চ্যানেল রয়েছে এরা সবাই তাই। এবং এরা এটা না যদি করত না, তাহলে পরে মার্কেটে এদের পজিশনটা অন্যরকম হয়ে যেত। মিডিয়ার প্রপার ডিস্ট্রিবিউশন হতো না। আমেরিকাতে 1946 এ হোচিন কমিশন যখন রাইট টু কমিউনিকেশন এর একটা ঝান্ডা তুললো, 47 এর কাছে এসে ইউনাইটেড নেশন হিউম্যান রাইট ডিক্লারেশন ইউএনএইচআরডি যখন বেরোলো, তাতে বেশ বড়ভাবে প্রেশার দেওয়া হলো ইউনেস্কো থ্রু ভারতের মতো ৩য় বিশ্বের দেশগুলোতে যে না, রাইট টু কমিউনিকেশন। গভর্নমেন্টের কি দায়িত্ব আছে? গভর্নমেন্ট কিভাবে এটা ডিসাইড করবে যে কি দেখানো হবে, কি দেখানো হবে না? গভর্নমেন্টের কাজ গভর্নমেন্ট করবে। প্রাইভেটরা তো গভর্নমেন্টদের থেকে তো পয়সা কি তারা গভর্নমেন্ট কি তাদের থেকে পাবে না? প্রাইভেটরা প্রাইভেটদের মতো তাদেরকে চলতে হবে। গায়ের জুরি শুরু হয়ে গেল। এবং এইটা কি হয় জানো তো? এই প্রাইভেটাইজেশন, কর্পোরেটাইজেশন হওয়ার ফলে তোমার দেশের কালচারটা নষ্ট হয়ে গেল। পোশাক-আশাক, কথাবার্তা সেটা নয়। সংস্কৃতির একটা খুব বড় জায়গা হচ্ছে সংস্কৃতিকে নিয়ে একটা গবেষণা মানসিকতা তৈরি করা। আমি এখানে খুব কম হয়তো এরকম কাউকে পাবো, যে আমাকে বলবে, "হ্যাঁ, দাদা আমি ভেবেছিলাম বা আমি এটা কোনদিন এই আলোচনাটা ভেবেছিলাম যে আগে রামায়ণ না আগে মহাভারত।" কারণ তোমাকে তো ভাবতেই দেওয়া হয়নি। তোমাকে তো ডোরেমন দেখানো হয়েছে। তোমাকে তো তেনালি রামন দেখানোই হয়নি। তুমি তো ছোটা ভীম দেখেছো যেটা একটা কর্পোরেট ভার্সন। আর এই যে আমাদের ইন্ডিয়াতে স্টিল নাও
আমেরিকান চ্যানেল বা ইউএসএ চ্যানেল অফ ইউটিউব একটা খুব বড় ব্যবসা। আমেরিকানদেরকে কনটেন্ট দেখানোর জন্যে আমাদের ইন্ডিয়ান লোকেরা হেদিয়ে মরে যাচ্ছে। এটার কারণটা কি? কারণ হচ্ছে ট্রান্সন্যাশনাল মিডিয়ার এন্ট্রি। এবং এই যে ইনফরমেশন ওভারফ্লো এর যে নিউ এজ, আমরা তোমার যাকে আমাদের ভাষায় বলি NWICO র পরবর্তী যুগ, নিউ ওয়ার্ল্ড ইনফরমেশন কমিউনিকেশন অর্ডার বা সেকেন্ড নিউ অর্ডার। এতে করে কি হচ্ছে? গ্লোবালাইজেশন তো হলোই। হ্যাঁ, গ্লোবালাইজেশন এ যে বিশ্বায়নের যে ব্যবহার, যে গোটা পৃথিবী একটা জায়গা। ম্যাকলুহানের থিওরিটা ছিল না? যে তোমার গ্লোবাল ভিলেজ কনসেপ্ট, যে গোটা বিশ্ব একটা গ্রাম। তো সবাই একই রকম কনটেন্ট তারা নিতে শুরু করলো। এখানেই ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ইন্টিগ্রেশন এলো। মিডিয়া ফার্ম, প্রোডাকশন হাউস, ডিস্ট্রিবিউশন, ডিজিটাল আর্মস সমস্ত কিছু তারা কন্ট্রোল করলো। আমি যেটা ঠিক করব সেটাই ঠিক। আমি যেটা ঠিক করব, আমার কাছে যেটা ভুল সেটা সবার ক্ষেত্রে ভুল। এবং এই সমস্যাটা এলো। এই জায়গা থেকে এর কিন্তু এই কর্পোরেটাইজেশনস অফ ইন্ডিয়ান মিডিয়া এর কিন্তু ভালো এবং খারাপ দুটো দিকই কিন্তু রয়েছে। পজিটিভ দিক হচ্ছে এইটা যে প্রফেশনালিজম। এখানে তুমি তোমার একটা HR পলিসি বা ধরো এথিক্যাল কোড তুমি মেইনটেইন করে তুমি চলবে। তোমার টেকনোলজিক্যাল ইউসেজ বাড়বে। বাইরের লোকেরা আসছে, তোমাকে অধিকার দিচ্ছে সেগুলোকে মেইনটেইন করার। তুমি সেখানে কাজ করছো, তুমি সেখানে কাজ শিখছো। তো তোমার কাছে এটা একটা খুব বড় জায়গা। এবং একই সাথে তোমাকে এটাও দেখানো হলো যে একটা রিচ এক্সপ্লেনেশন এলো। আমাদের প্যান ইন্ডিয়া এবং গ্লোবাল ডিস্ট্রিবিউশনস তুমি পেলে। যেখানে তোমার সিনেমা শুধু তোমার অঞ্চলে রিলিজ হতো, সেটা নয়। এখন তোমার সিনেমা একটা আরো অনেক বড় জায়গাতে গেল। এবং তোমার কাছে এই প্রশ্নটা একটা খুব বড় জায়গা হিসাবে এলো যে, না, আমি যদি এখন চাই, আমি আমার মতো করে জিনিসটাকে আরো অনেক বড় জায়গায় নিতে পারি। এবং মার্কেট কম্পিটিশনটা আরো বেড়ে গেল। মাল্টিপল মিডিয়া প্লেয়ার চলে এলো। তুমি সেখানে আর একা কোনো কাজ করতে পারলে না। সেখানে তোমাকে এটা দেখতে হলো যে, না, কাদের ক্ষেত্রে কাজ করব আর কাদের ক্ষেত্রে কাজ করব না। কোনটায় যাবো আর কোনটায় যাবো না। কোনটা আমার ক্ষেত্রে ঠিক আর কোনটা আমার ক্ষেত্রে ভুল। এই রোল অফ এরিয়া, এই রোল অফ ডিস্ট্রিবিউশনাল এরিয়াটা, সেটা কিন্তু তোমার এই মার্কেটে এলো। এবার আসে নেগেটিভ ইফেক্ট। নেগেটিভ ইফেক্ট এর ক্ষেত্রে সব্বার আগে সবচেয়ে বড় সমস্যা যদি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে তোমার পেইড নিউজ এরিয়া। সবাই পেইড নিউজ ফর্ম করতে শুরু করল। অ্যাডভার্টাইজমেন্ট, পলিটিশিয়ানরা তারা বড়, বড় ক্ষেত্রে নিজেদের ফেভারিটেবল এডিটোরিয়াল কভারেজ তারা করল। যারা যেখানে চাইলো সেখানে করল। কোন সিঙ্গল ডিস্ট্রিবিউশন এর দিকে তারা কেউ গেল না। অ্যাজ ইফ তুমি আজকে তোমার একটা দোকান আছে। তুমি চাইছো শ্রীভূমিতে তোমার বিজ্ঞাপন দিতে। সবাইও চাইছে শ্রীভূমিতে বিজ্ঞাপন দিতে। যে সবচেয়ে বেশি কাছের শ্রীভূমি তাকেই বলল, "এই তুমি বিজ্ঞাপনটা দেবে।" তার মানে কি? ভেতর, ভেতর থেকে সেটিং হয়ে গেছে। সো এই যে এরিয়ার যে জায়গাটা বা ধরো এই যে এরিয়া ম্যানিপুলেটরি অবজারভেশন এর যে জায়গাটা, এটা খুব ইম্পোর্টেন্ট একটা ক্লাসিফিকেশনস। দেন আমরা একটা কথা বলি, এখানে না একটা তোমার লেবার প্র্যাকটিস অ্যাপ্রোচ তোমার চলে। এই যে ধরো আমাদের যে ওয়াক বোর্ড যেগুলো রয়েছে, জার্নালিস্টদের উপরে খুব বাজে অত্যাচার হয়। খবর না নিয়ে আসতে পারলে তাদের সাথে খুব বাজে একটা ঘটনা ঘটে। এবং নিজের লেখার স্বাধীনতা এখানে থাকে না। এবং এই জায়গার ক্ষেত্রেই ওনারশিপ অলওয়েজ প্রেফার করে যেইটা ওনারশিপ এর পক্ষে ভালো, সেটাই মার্কেট ড্রিভেন একটা কনটেন্ট। তা বাদে কোন জিনিস মার্কেট ড্রিভেন কনটেন্ট নয়। দেন আসে এই খেলার অ্যাকচুয়াল থ্যানোস, আমরা তোমার যাকে বলি FDI, বা আমরা তোমার যাকে বলছি ইন্ডিয়ান আম মিডিয়া বা FDI বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়ান মিডিয়া। এখানে কি হলো, ফরেন ডিরেক্ট মিডিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় কাজটা কি? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের ইন্ডিয়াতে বাইরের থেকে আসা টাকা পয়সাগুলো দিচ্ছে। এবং এফডিআই ইন্ডিয়ান মার্কেটে একটা পলিসি ফ্রেমওয়ার্ক এর উপরে কাজ করে। তো দেখো, ডিটিএইচ কেবলের ক্ষেত্রে তাকে 100% দেওয়া হয়েছে। ডিজিটাল নিউজ এর ক্ষেত্রে তাকে 26% অ্যালাউ করা হয়েছে। হ্যাঁ? এগুলো কিন্তু সব গভর্নমেন্ট রুটেড অ্যাপ্রোচ, হ্যাঁ? নন নিউজদের ক্ষেত্রে 100% দিয়েছে। আ সেখানে আমাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভাল এর সাথে কাজ করতে হচ্ছে, লাইক স্টার, ডিসকভারি, ইএসপিএন। যদিও ডিসকভারি এখন ওটিটি হয়ে গেছে। কারণ ওটিটিতে বেশি সুবিধা, বেশি টাকা। এবং অন্যদিকে এসছে নিউজ মানে টেলিভিশন চ্যানেল লাইক নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে তাদেরকে 49 এফডিআই পার্সেন্টেজ এ দিয়েছে। এফএম রেডিওর ক্ষেত্রেও 26, মানে নিউজ পেপারের ক্ষেত্রেও 26। এর বাইরে যদি চলে যায়, তাহলে কি হবে বলো তো? তাহলে পরে জিনিসটা দাঁড়াবে হচ্ছে এরকম যে নিউজ পেপার তোমার
এডিটর তোমার পয়সা যেহেতু বাইরে থেকে আসছে, তাই বাইরের লোকেরা যা বলছে সেটাই ঠিক, সেটাই ছাপা হবে, বাকি কিছু ছাপা হবে না। এটা না একটা খুব বড় সমস্যা, জানো তো? এবং এই সমস্যাটার কারণেই আমাদের এন্টায়ার মিডিয়া সিস্টেম, আমাদের এন্টায়ার মিডিয়া কম্পিটিটিভ অ্যাপ্রোচ অফ দ্য সিস্টেম, এই জিনিসটা তোমার এখানে নষ্ট হয়ে যাচ্ছে। দেন আমাদের ইমপ্যাক্ট অফ এফডিআই এবং কন্ট্রিবিউটস অ্যান্ড থ্রেটস ইন ইন্ডিয়া, এটাকে নিয়ে আমাদের একটু ডিসকাশন করতে হবে। তার কারণ এফডিআই এর একটা সবচেয়ে বড় কারণ কি ছিল? যে না 100 প্লাস করোড় আমাদের এফডিআই আসছে মিডিয়াতে। তার বেশি এখন এসেছে। এবং এখানে অপরচুনিটি হচ্ছে তোমার একটা ক্যাপিটাল ইনফ্লুয়েন্সড হচ্ছে। অর্থাৎ তোমার কাছে একটা বড় পরিমাণ টাকা তোমার কাছে এসেছে। এবং এইটাকে ব্যবহার করে তুমি আরো অন্যান্য কাজ তুমি করতে পারছো। তুমি তোমার কনটেন্টকে গ্লোবাল বেসড প্র্যাকটিস এ তুমি নিতে পারছো। তোমার একটা খুব বড় জায়গাতে তোমার কনটেন্ট পৌঁছাচ্ছে। তোমার কোনো এরিয়া অফ লিমিটেশনই নেই। তোমার কাছে এই অধিকারটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে এবং তুমি তোমার এই অধিকারের জন্যে তুমি একটা লার্জ নাম্বার অফ এরিয়ার কাছে তুমি পৌঁছাচ্ছ। একটা জব ক্রিয়েশন হচ্ছে। অ্যানিমেশন বলো, ডিজিটাল বলো, মার্কেটিং বলো, স্কিলড এমপ্লয়িদের কাজ তোমার হচ্ছে। একই সাথে তুমি যদি দেখো এখানে একটা কম্পারেটিভ কনটেন্ট মার্কেটও তোমার চলছে। যেখানে একটা লার্জ মিডিয়া অফ অ্যাক্সেস, একটা লার্জ মিডিয়া অফ কমিউনিকেটিভ বিহেভিয়ার সেই জায়গাটা তোমার চলে। এবং অন্যদিকে ওটিটি বুমের মতো যে কনসেপ্ট গুলো সেগুলোও আসছে। আচ্ছা, এই যে ধরো ওটিটির যে জায়গাটা, হ্যাঁ, ওটিটির জায়গাটার ক্ষেত্রে না একটা তোমার খুব বড় বিষয় হচ্ছে এইটা। ওটিটির মার্কেট তো বিশাল মার্কেট এবং ওটিটির মার্কেটকে প্রমিনেন্টলি মেইনটেইন করা বা ধরো তাকে প্রমিনেন্টলি একটা জায়গার ক্ষেত্রে তোমার একটা জোনে অবজারভেট আউট করা, হুম? সেই অবজারভেশনালিটিটা ভীষণ ইম্পোর্টেন্ট। হ্যাঁ? এবং কতটা ডিভাইডিং এরিয়া এবং ধরো কতটা ডিভাইডিং ফ্যাক্টরিয়াল ব্যালেন্স অ্যাপ্রোচ অফ দ্য এরিয়া, সেই এরিয়াটা কেমন? কাদের ক্ষেত্রে যাচ্ছে? কি ডিস্ট্রিবিউশনালিটি এবং কোন ধরনের এরিয়া অ্যাপ্রোচ অফ ডিস্ট্রিবিউশনালিটি এই কনটেন্ট স্পেসিফিকেশনটার সাথে তোমার মেইনটেইন হচ্ছে এবং একটা তোমার ডিরেক্ট অ্যাকাউন্টস অফ ওভারভিউ, হুম? সেই ডিরেক্ট অ্যাকাউন্ট অফ ওভারভিউর ক্ষেত্রে আমরা তোমার একটা প্রপার কমিউনিকেশন, একটা প্রপার কমিউনিকেটিভ এরিয়া অফ দ্য ফাংশন, সেই ফাংশনের ক্ষেত্রে আমরা কিন্তু যাচ্ছি। এবং এই যে ধরো একটা কোর বা ধরো এই যে একটা তোমার পার্সপেক্টিভ ফাংশনস অফ দ্য কোর, হ্যাঁ? সেই জায়গার ক্ষেত্রে যে ডেভেলপমেন্টটা, সেই ডেভেলপমেন্টটাও এখানে থাকে। এইবার আসে হচ্ছে তোমার কনসেপ্ট অফ থ্রেট। কনসেপ্ট অফ থ্রেট এর ক্ষেত্রে কালচার ইম্পেরিয়ালিজম ইস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট এরিয়া। সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। তুমি বিদেশি কনটেন্ট দেখছো, অবভিয়াসলি তুমি বিদেশীদের মতো ভাববে। তোমার মনেই হবে না যে ভারতের একটা জিনিসকে দেখা কতটা ইম্পোর্টেন্ট। ভারতীয় কনটেন্টের গুরুত্ব তুমি হারিয়েছো। ভারতীয় কনটেন্ট সম্পর্কে তোমার কাছে কোনো বিশেষ মন্তব্য, বক্তব্য আসবে না। এবং এই ন্যাশনাল সিকিউরিটি কনসাস ও একটা খুব বড় জায়গা। আজকে চায়নার এআই প্ল্যাটফর্ম গুলো অরুণাচলকে বলে ওদের দেশে। ওকে। চায়নার আ ব ব অর্ধেকের বেশি এআই ভারতকে তারা কতগুলো ভারতের ম্যাপটাকে তারা বিকৃতভাবে দেখায়। ফ্যাক্ট। আজকে যত তুমি বেশি মিডিয়াকে ছাড়বে, তার ভেতরে এটা হবে এবং ক্রস তোমার সাবমিশন এর একটা রিস্কও তোমার থাকেই। একটা লুজ মার্কেটিং না পুরো কনটেন্টটাকে ছেড়ে দেয় এবং এই লোকাল মিডিয়া গুলো নষ্ট হয়ে যায় এবং তারই সাথে এই যে ধরো আমাদের বড়, বড় যে মিডিয়া পলিসির যে জায়গাপত্রগুলো, এই বড়, বড় মিডিয়া পলিসি গুলো এখানে নষ্ট হয়ে যায়। 1992 থেকে ২০০৬ মানে 2026 এর যে একটা লম্বা এরিয়া, এই এরিয়াতে না আমরা শুধুমাত্র কোনো অ্যাপ্রোচ অফ অবজারভেশনস কে দেখিনি। আমরা দেখেছি একটা ডেলিবারেট থ্রেট। মিডিয়াতে এফডিআই এর ইমপ্যাক্ট বা মিডিয়াতে এফডিআই এর কনসেপ্ট এর যে ইমপ্যাক্ট, এই ইমপ্যাক্টটা শুধুমাত্র কোনো কোরিলেটেটিভ ফ্যাক্টর নয়। এই ফ্যাক্টরটা একটা অবজার্ভড মনোপলিস্টিক একটা জায়গা। এফডিআই যত বেশি আসবে, এফডিআই এর কোড অফ পলিসি যত বাজেভাবে মানুষের কাছে হিট আপ করবে, তারা কিন্তু ততটাই কোর অফ কনসেপশনালিটি, তারা কিন্তু ততটাই তোমার কোর অফ নিউজ ভ্যালুকে তারা মেইনটেইন করে যাবে। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে এফডিআই কে নিয়ে তুমি যদি কাজ করো, তুমি দেখবে ইন্ডিয়াতে এফডিআই কে আনানোর পেছনে অ্যাকচুয়াল কারণটা কি ছিল? যাতে করে আমরা টেকনোলজিক্যালি ডেভেলপড হই। ইন্ডিয়া এখনো, ভারতবর্ষ এখনো লার্জলি ডিপেন্ডেন্ট, হ্যাঁ? অন্যান্য ধরো যে সমস্ত এফডিআই এর যে তোমার এরিয়া গুলো রয়েছে, সেই সমস্ত এরিয়া গুলোর উপরে। ভারতে এই মুহূর্তে দাঁড়িয়ে ৫০ এরও বেশি তোমার অর্গানাইজেশনাল চ্যানেল গুলো বা বিদেশি চ্যানেল গুলো মার্কেটে কাজ করছে। তারা কেউ জানে না বা তারা কেউ এই বিষয়টা নিয়ে লেস ইন্টারেস্টেড যে এতে ইন্ডিয়ার ডেভেলপমেন্ট টাও কি হচ্ছে। আর ভারতীয়দেরও একটা খুব বাজে জিনিস রয়েছে। আমরা কোনদিন কনটেন্ট অফ ক্রিয়েশন এর দিকে যাই না। লাইক আমরা ছোটবেলা থেকে ডোরেমন, পোকেমন
আমরা দেখে বড় হয়েছি। পাওয়ার রেঞ্জার দেখে বড় হয়েছি। আমরা বড় হয়ে তার পেছনে কতটা কন্ট্রিবিউশন দিয়েছি? আমরা তাকে দেখার পেছনেই আমরা সময় নষ্ট করেছি। জাপানিজরা কিভাবে ২য় বিশ্বযুদ্ধের পর থেকে ওরা ওদের মাঙ্গা কালচারটাকে ওরা নিয়ে এসেছে। আমরা তো আমাদের নিজেদেরকে ভারতীয় বলতেই তো লজ্জা পেয়ে যাচ্ছি। বাইরের থেকে আসা টাকাতে আমি এখানে এমন কনটেন্ট দেখাচ্ছি যেই কনটেন্টটার সাথে কিছু নেই। আজকে উল্লুর মতো ওটিটি প্ল্যাটফর্ম গুলো যে সফট পর্ন পর্নের থেকেও খতরনাক হচ্ছে সফট পর্নোগ্রাফি। সেটার প্র্যাকটিস হচ্ছে। আর এইটা ব্যা একটা রোমান রাইটারের একজনের বইতে আমি পড়েছিলাম। যে হেরোডোটাসের ওই অ্যাপ্রোচ টাকে নিয়ে অনেক কথাবার্তা সে বলছিল। সে বলেছিল যে পর্নোগ্রাফি, অ্যালকোহল এবং রিলিজিয়ন এই ৩ টেকে যদি তুমি একটা মানে কি বলবো এন্টায়ার জেনারেশন এর মধ্যে যদি তুমি ঢুকিয়ে দাও সেই জেনারেশনটা কোনদিন গ্রো করতে পারবে না। ইন্ডিয়া তার এক্সটেনসিভলি মানে কি বলবো? একমাত্র উদাহরণ। এবং এই যে এফডিআই, এই এফডিআই এর মার্কেট সম্পর্কে আমাদের গভর্নমেন্টের যে মনোপলি তার জন্য তারা ডিজিটাল পার্সোনাল অ্যাক্ট এর তারা কাজ করেছে। ডিপিডিপি অ্যাক্ট তারা এনেছে ২০২৫ এ। এবং সেই ডিপিডিপি অ্যাক্টে যে 'সতলুজ' বলে যে সিনেমাটা বন্ধ করে দিল। হ্যাঁ? এরকম বহু ছবি তারা বন্ধ করিয়ে দিচ্ছে। Netflix, Amazon, Disney Plus, Hotstar আরে বাবা এরা বিলিয়নস অফ বিলিয়নস টাকা তোমাকে কামিয়ে দিচ্ছে। আমাদের ইন্ডিয়াতে এই এফডিআই এর উপরে ডিপেন্ড করে এন্টায়ার সিস্টেম রান হয়। ফর দ্যাট পার্টিকুলার পারপাস এফডিআই কে নিয়ে আলাপ আলোচনা করা আমাদের মিডিয়া ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তোমার কোর অফ সাবজেক্টিভ এরিয়া। ঠিক আছে?